2025 সালের জুন মাসের এক তীব্র প্রাণঘাতী 12 দিনের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে ইরান আর তার বিপক্ষে দুই বিশ্ব শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হলো। ইরান নিজেকে অটল, দৃঢ় এবং অপ্রতিরোধ্য হিসেবে তুলে ধরল। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ঘোষণা করলেন, শত্রুরা ইরানের পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র শক্তি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। পারমাণবিক শক্তি একটি দেশীয় প্রযুক্তি, এটি ধ্বংস করা অসম্ভব, বললেন তিনি। 12 দিনের এই ভয়ঙ্কর যুদ্ধের সময় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে ইরানের শক্তিকে ধ্বংস করতে চেয়েছিল। তারা পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে, বেসামরিক নাগরিকদের হত্যা করে এবং সিনিয়র কমান্ডারদের লক্ষ্যবস্তু বানায়। তবে তাদের সমস্ত প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়। ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা অক্ষত রেখে শত্রুদের ভয়াবহ আক্রমণকে প্রতিহত করেছে। যুদ্ধের শেষের দিকে ইরান আরও শক্তিশালী আক্রমণ চালায়, যা শত্রুদের ক্ষেপণাস্ত্র ঢালকে চ্যালেঞ্জ করে। ইরান ঘোষণা করেছে, শত্রু আমাদের আক্রমণ বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের সব কৌশল ব্যর্থ হয়েছে। ইরানের পারমাণবিক প্রযুক্তি, তার ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দেশের নিজস্ব বিজ্ঞান ও প্রযুক্তির ফল, এবং ইরান জানত তার এই শক্তি বিশ্বের কোনো শক্তি ধ্বংস করতে পারবে না। শত্রুদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা এক দেশীয় প্রযুক্তি, যা কোনো শত্রু সহজে ধ্বংস করতে পারে না, বলেছেন সেনাপ্রধান। ইরানের দুর্দান্ত কৌশল। 12 দিনের যুদ্ধের মধ্যে এক উল্লেখযোগ্য ঘটনা ছিল, ইরান তার প্রতিরক্ষা শক্তি প্রদর্শন করার পাশাপাশি প্রতিশোধ হিসেবে দ্রুত প্রতিক্রিয়া জানায়। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান তার শক্তির চিত্র স্পষ্ট করে। এটি পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক বিমান ঘাঁটি, যেখানে হামলার মাধ্যমে ইরান জানিয়েছে তাদের প্রতিরক্ষা এক কঠিন দেয়াল। এই প্রতিশোধ হামলার পর ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়, আর ইরান নিশ্চিত করে যে তারা তার স্বদেশকে রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। এই যুদ্ধের পর ইরান শুধু সামরিক দিক থেকেই নয়, আঞ্চলিক এবং কূটনৈতিক দিক থেকেও শক্তিশালী হয়েছে। ইরান ও ইরাকের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা হয়। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, বর্তমান পরিস্থিতির মধ্যে ইরান ও ইরাকের সম্পর্ক আরও বাস্তব এবং কৌশলগত হওয়া উচিত। এছাড়া ইরানি নিরাপত্তা প্রধান আরও যোগ করেন, ইরান আর ইরাক একে অপরের শক্তি। আমরা একসাথে থাকলে এই অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এই বার্তাটি শুধু ইরান এবং ইরাকের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় বার্তা। ইরান পুরো অঞ্চলের শক্তির এক মডেল হিসেবে দাঁড়িয়ে আছে। ক্যারিবীয় আকাশে এক ডানার ছায়া, নীল জলরাশির উপর দিয়ে বয়ে যায় এক অদৃশ্য সাইরেন। কোথাও শীষ, কোথাও শপথ। আর ঠিক সেখানেই এক কারখানা, দরজা খোলা নয়, চোখ খোলা। মারাকাইয়ের এ লিবার্তাদোর ঘাঁটি। নামের ভেতর স্বাধীনতা, প্রাচীরের ভেতর গোপন। ইরানি নকশা, ইরানি নির্দেশ, ইরানি বিশেষজ্ঞদের কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে আছে ভেনেজুয়েলার ড্রোন স্বপ্ন। কিন্তু স্থানীয়দের প্রবেশ অনুমতি ছাড়া নিষেধ। যেন মাঠে ঘাস আছে, কিন্তু স্পর্শ নেই। 2006-এ এই চুক্তি হয়েছিল। কারাকাস হাত বাড়িয়েছিল, তেহরান ধরেছিল। কুদস এভিয়েশন কিট পাঠিয়েছে। ভেনেজুয়েলার প্রকৌশলীরা প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছে। তারপর শুরু গোয়েন্দা ড্রোন, সশস্ত্র ড্রোন, কামিকাজে ড্রোন। এক একটি যেন নিঃশব্দ ফরওয়ার্ড, দৌড়ে যায়, জালে বল চেপে ধরে, আর স্টেডিয়াম স্তব্ধ। ইরানের শক্তি এখানে দেখা যায় কর্তৃত্বে। মানচিত্রের সীমানা ছাড়িয়ে সিস্টেম চলে। কারখানার রিমোট কন্ট্রোল যেন তেহরানের হাতে। ভেনেজুয়েলার শ্রমিক, তারা মাঠের খেলোয়াড়, কিন্তু ট্যাকটিক্স বোর্ড অন্য কারো। যে সূত্র কথা বলে সে বলে, আমাদের পক্ষে একা সম্ভব ছিল না, আজও নিয়ন্ত্রণ তাদের। এটা শুধু সহায়তা নয়, এটা আর্কিটেকচার। আরেক পাশে কথার ভেতর কথা, বেসামরিক নামে সামরিক ছায়া। সাইকেলের কারখানা, ট্রাক্টরের কারখানা, নাম ভিন্ন, নকশা একই, খোলস ভিন্ন, হৃদয় ড্রোন। শেভেজ একদিন আমেরিকান শক্তিকে চ্যালেঞ্জ করার অস্ত্র খুঁজছিলেন। এখন সেই সন্ধ্যার উত্তর যেন আকাশে গুনগুন করে।
তারপর টুইস্ট, আন্তর্জাতিক জলসীমা। গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন জাহাজ জেসন ডানহাম উপর দিয়ে উড়ে যায় ভেনেজুয়েলার 2 সামরিক বিমান। ঘোষণায় আসে উস্কানি। শব্দটি মাঠে ঢুকে পড়ে বদলি খেলোয়াড়ের মতো। ওয়াশিংটন সতর্ক করে, স্বর তীক্ষ্ণ, বাক্য ছোট। এ সময়ে ক্যারিবীয় সাগর হয়ে উঠে এক বিশাল স্টেডিয়াম। ঢেউগুলো দর্শক, বাতাস ধারাভাষ্যকার। ইরান, ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র, 3 দল এক টুর্নামেন্ট। ট্রফি অদৃশ্য, প্রভাব দৃশ্যমান। ইরানিরা প্ল্যানে আঁকে, ভেনেজুয়েলা মাঠ দেয়। আমেরিকা নজরদারি করে দূর দূরান্ত থেকে। এই খেলায় বলের বদলে উড়ে বেড়ায় ড্রোন, আর স্কোরবোর্ডের সংখ্যার বদলে জমে ওঠে স্নায়ুচাপ। কিন্তু প্রশ্ন থেকে যায়, কারখানার ভেতরে ঠিক কি চলছে? নতুন প্রজন্মের কামিকাজে, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি, নাকি শুধু পুরনো পরিকল্পনার নতুন রং? ইরানের শক্তি এখানে শুধু প্রযুক্তি নয়, ধৈর্য, নকশা, নেটওয়ার্ক। কুদসের বাক্স থেকে শুধু যন্ত্রাংশ বেরোয় না, বেরোয় কৌশলও। মার্কিন জাহাজ পাহারা দেয়, ভেনেজুয়েলার বিমানের ডানা কাঁপে, আর দূরে রাডারের পাতায় এক বিন্দু আলো নড়ে। এই ম্যাচে জয় পরাজয় ঘোষণার আগে আরেকটি মুহূর্ত। ক্যামেরা জুম আউট করে। আকাশ, সমুদ্র, কারখানা, ধোঁয়া, অদৃশ্য কোরাস্কার। শান্তি যদি আসে, প্রযুক্তি হবে আশ্রয়। যুদ্ধ যদি ডাকে, প্রযুক্তি হবে তলোয়ার। এটাই ক্যারিবীয় সন্ধ্যা, ইস্পাতের নীরব সিম্ফনি। আর বিশ্ব দর্শক সারি থেকে শ্বাস আটকে দেখি পরের পাস কার, পরের দৌড় কত লম্বা, আর হেডলাইনে কোন দেশ, কোন ড্রোন, কোন ডাক। ইয়েমেনিদের আগুনে জ্বলছে তেল আবিব। ইয়েমেনি প্রতিশোধের ঝড়। 3 দিনের 3 আঘাত, এক শপথ, এক প্রতিজ্ঞা। ইসরায়েলের জন্য খুলবে নরকের দরজা। আর সেই প্রতিশ্রুতির ভয়াল রূপ দেখল তেল আবিব। আকাশ ছিঁড়ে ইয়েমেন থেকে ধেয়ে এলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাইরেন বাজলো, আলো নিভল, বোমা আশ্রয়ে ছুটল লক্ষ লক্ষ মানুষ। যেন এক শহরের উপর নেমে এলো আতঙ্কের রাত। ক্যামেরার সামনে ধরা পড়েছে সেই দৃশ্য। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে ঠিকই, কিন্তু আকাশে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ। মাটিতে ঝরে পড়েছে আগুনের ফুলকি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। কালো ধোঁয়ায় ঢেকে গেছে ইসরায়েলের বুকে বিস্তৃত অঞ্চল। ইয়েমেনি যোদ্ধারা ঘোষণা দিয়েছে এটা কেবল শুরু। তারা বলছে এবার আঘাত হেনেছে ব্যালিস্টিক আর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে। একটিতে ছিল প্যালেস্টাইন 2, আরেকটি জুলফিকার। ব্যবহার হয়েছে মাল্টি টিপড ফ্র্যাগমেন্টেশন ক্ষেপণাস্ত্র, যা আঘাতের মুহূর্তে ছড়িয়ে দেয় একের পর এক বোমা। লক্ষ্যবস্তু অধিকৃত ইয়াফার সংবেদনশীল স্থাপনা। অভিযান সফল হয়েছে, ঘোষণা ইয়েমেনি বাহিনীর। ইসরায়েলি শত্রু বিমানবন্দর বন্ধ করেছে, আশ্রয়ে লুকিয়েছে লক্ষ লক্ষ মানুষ। গাজার বিজয় হবে ধর্মের বিজয়, জাতির বিজয়, মানবতার বিজয়। প্রতিশোধের আগুন। কেন এই আঘাত? উত্তর লুকিয়ে আছে কয়েকদিন আগের এক হত্যাযজ্ঞে। 28 আগস্ট ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই। সঙ্গে নিহত হন তার মন্ত্রিসভার শীর্ষ নেতারাও। ইয়েমেনি আকাশ শোকে কালো হয়ে উঠেছিল সেদিন, আর আজ সেই শোকে পরিণত হয়েছে প্রতিশোধের আগুনে। হুথিরা প্রতিজ্ঞা করেছিল গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের জবাব আসবে ইয়েমেন থেকে। এখন সেই প্রতিশ্রুতি বাস্তব। এর আগে তারা ছুড়েছে 4টি ক্ষেপণাস্ত্র আর 2টি ড্রোন। নতুন হামলা হলো ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে 5ম ক্ষেপণাস্ত্র আঘাত। শুধু আকাশ নয়, যুদ্ধ পৌঁছে গেছে সমুদ্রেও। হুথিরা ঘোষণা দিয়েছে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজ আর নিরাপদ নয়। ড্রোন আর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক হামলার খবর দিয়েছে তারা। নতুন কৌশলের ইঙ্গিত। ইসরায়েলের সামরিক রেডিও সতর্ক করেছে হুথিরা এখন হয়তো ব্যবহার করছে ক্লাস্টার মিউনিশন। এই অস্ত্র আঘাতের পর অসংখ্য ছোট ছোট বোমা ছড়িয়ে দেয় বিস্তীর্ণ এলাকায়। গত সপ্তাহে যে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হেনেছিল সেটি বহন করছিল এমন মারাত্মক অস্ত্র। কর্মকর্তারা বলছেন এটি হুথিদের কৌশলগত পাল্টে যাওয়া, যেখানে ব্যর্থতা নয় বরং ভয়ঙ্করতা হয়ে উঠছে তাদের অস্ত্র। তেল আবিবের রাতটি ছিল যেন সিনেমার পর্দা থেকে উঠে আসা এক দুঃস্বপ্ন। সাইরেন বাজছে আর বোমা আশ্রয়ে ঠাসাঠাসি মানুষের দীর্ঘশ্বাস। আকাশে আলোর রেখা, মাটিতে বিস্ফোরণের ধ্বনি। এই আতঙ্কের রূপকার ইয়েমেনি হুথিরা, যারা পাহাড়ের গুহা থেকে প্রতিজ্ঞা করেছে ইসরায়েল শান্তি পাবে না, নিরাপত্তা পাবে না।
3 দিনে 3 আঘাত, প্রতিটি আঘাত যেন এক একটি বার্তা। ইয়েমেনিরা আর নীরব নয়, তাদের ক্ষেপণাস্ত্র শুধু আকাশ ভেদ করছে না, ভেদ করছে ইসরায়েলি অহংকার। প্রতিশোধের ঝড় কেবল শুরু হয়েছে, সামনে কি আছে তা হয়তো কেবল সময়ই বলবে। তবে ইসরায়েলের জন্য আজকের রাত এক স্পষ্ট সতর্কবার্তা, নরকের দরজা সত্যি খুলে গেছে। আগুনের ডানায় ইয়েমেনি বার্তা, ইসরায়েলে হুথিদের ভয়াল আঘাত, রাতের আকাশে হঠাৎ গর্জে ওঠা ড্রোন, সমুদ্রের বুক চিরে এগিয়ে আসা ক্ষেপণাস্ত্র, আর তারপর ধোঁয়া, আগুন আর আতঙ্কে কাঁপতে থাকা দখলকৃত ফিলিস্তিন। এ যেন সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা বাস্তব। বাস্তবের গল্প লিখে দিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করলেন, ইসরায়েলের বিরুদ্ধে তারা চালিয়েছে একসঙ্গে 4টি ভয়াবহ সামরিক অভিযান। যেন লোহিত সাগরের বুক থেকে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলকে শোনালেন বার্তা, আমরা নীরব নই, আমরা প্রতিশোধ জানাই। 4টি লক্ষ্যবস্তু, এক ভয়াল বার্তা। সারি একে একে জানালেন সেই অভিযানের খবর। প্রথম আঘাত, দখলকৃত জাফায় শত্রুর যৌথ স্টাফ ভবন, হুথিদের শক্তিশালী সামাদ 4 ড্রোন সরাসরি গিয়ে আঘাত হানে। দ্বিতীয় আঘাত, হাদেরা বিদ্যুৎ কেন্দ্র, ইসরায়েলের আলো নিভে যাওয়ার হুমকি যেন মিশে থাকলো ইয়েমেনি বার্তায়। তৃতীয় আঘাত, জাফার আল লাদ বিমানবন্দর, যেটি বিশ্বজুড়ে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। এখানে ড্রোন হামলা ইসরায়েলের আকাশপথে আতঙ্ক ছড়িয়ে দিল। চতুর্থ আঘাত, আশদোদ বন্দর, ভূমধ্য সাগরের দিকে যাওয়া বাণিজ্য পথ কেঁপে উঠল ইসরায়েলি আঘাতে। হুথি মুখপাত্রের দাবি, প্রতিটি অভিযান সফল হয়েছে, প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। সমুদ্রেও আঘাত, কেবল স্থল বা আকাশে নয়, সমুদ্রেও যেন হুথিদের ভয়ঙ্কর ছাপ। লোহিত সাগরের উত্তরে MSC এবাই নামের একটি জাহাজকে নিশানা করল ইয়েমেনি সেনারা। সারি জানালো, এই জাহাজ ইসরায়েলি বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল, আর সেটি ইসরায়েলি শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। ইয়েমেনিরা পাঠালেন 2টি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। ফলাফল, সোজা গিয়ে আঘাত হানল নির্ধারিত জায়গায়। সারির কণ্ঠে গর্ব ঝরে পড়ল, আল্লাহর রহমতে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। শক্তির ঘোষণা, আতঙ্কের জন্ম। এইসব হামলার পর শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চল জুড়ে নতুন প্রশ্ন, কে থামাবে ইয়েমেনিদের? কয়েক বছর আগেও তাদের ভাবা হতো কেবল গৃহযুদ্ধের লড়াকু, কিন্তু এখন তারা সমুদ্র দখলে রেখেছে, আকাশে ওড়ে তাদের ড্রোন, মাটিতে গর্জে ওঠে তাদের ক্ষেপণাস্ত্র, যেন এক নতুন শক্তির উত্থান। ইসরায়েল গাজায় বোমা ফেলে ভেবেছিল ভয় দেখাবে, কিন্তু ইয়েমেন থেকে উড়ে এলো প্রতিশোধের আগুন। টুইস্টটা এখানে, যে ইয়েমেনকে ধ্বংস করতে বহুবার চেষ্টা হয়েছে, সেই ইয়েমেনই আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে উঠছে ইসরায়েলের জন্য। হুথির মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিলেন, এসব অভিযান শুধু আঘাত নয়, এটা এক কার্যকর বার্তা। ইসরায়েলকে বোঝানো হয়েছে, প্রতিটি আগ্রাসনের জবাব আছে, প্রতিটি হত্যার প্রতিশোধ আছে। রাত যতই অন্ধকার হোক, ইয়েমেনের প্রতিরোধের ডানায় জ্বলে উঠছে আগুন, আর সেই আগুনে কেঁপে উঠছে ইসরায়েলের বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র। এটাই ইয়েমেনিদের শক্তি, এটাই হুথিদের ঘোষণা, আমরা থামবো না, প্রতিটি আঘাত হবে জবাব। উঠে দাঁড়াচ্ছে ইরান, পাশে দাঁড়িয়েছে চীন। এক যুদ্ধ, এক ঝড়, এক দহন। ইসরায়েল আর আমেরিকার সঙ্গে সংক্ষিপ্ত অথচ রক্তক্ষয়ী সংঘাতের পর যেন আগুনের ভেতর থেকে উঠে দাঁড়াচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত, অবকাঠামো ভেঙে পড়েছে, কিন্তু তেহরান মাথা নিচু করছে না, বরং আরো দৃঢ় সংকল্পে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আর সেই পুনর্নির্মাণের যাত্রায় তার কাঁধে হাত রেখেছে এশিয়ার আরেক দৈত্য, চীন। শত্রুরা ভেবেছিল ইরানের আগুন নিভে গেছে, কিন্তু আগুন তো নিভলে ছাই হয়, আর সেই ছাই থেকেই জন্ম নেয় ফিনিক্স। খামেনির কণ্ঠ যেন বজ্রের মতো আঘাত করল। তিনি ঘোষণা করলেন, এশিয়ার 2 প্রান্তে থাকা এই 2 শক্তি একসাথে চাইলে অঞ্চল আর বিশ্বকে বদলে দিতে পারে। কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং এটি ছিল নতুন বাস্তবতার এক স্পষ্ট সংকেত। সংঘাতের পর ইরান জানে, শুধু টাকার প্রয়োজন নেই, দরকার শক্তির নতুন সঞ্চার। আর সেই শক্তি তারা খুঁজছে বেইজিংয়ে। মস্কো এখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত, পশ্চিমা দুনিয়া সব দরজা বন্ধ করেছে, একমাত্র ভরসা চীন।
পশ্চিমারা ভাবে চীন কেবল ইরানের তেল কিনে খুশি, কিন্তু আসল খেলা লুকিয়ে আছে ছায়ার ভেতর। পশ্চিমা গোয়েন্দারা বলছে চীন নাকি ইতোমধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুনর্গঠন শুরু করেছে। শক্ত জ্বালানি তৈরির প্রযুক্তি, উন্নত নির্দেশনা ব্যবস্থা, এমনকি রকেটের মূল উপাদান সব পৌঁছে যাচ্ছে গোপন পথে। চীন কখনো স্বীকার করে না, কিন্তু ইতিহাস বলে ৮০-র দশক থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির পেছনে আছে বেইজিং এর হাত। ব্যালিস্টিক মিসাইল থেকে ক্রুজ, সব জায়গায় তাদের ছাপ স্পষ্ট। আর এই সহযোগিতা কখনো প্রকাশ্যে নয়, গোপন কোম্পানি, মধ্যস্থতাকারী, পরোক্ষ চ্যানেল, এমন এক জটিল নেটওয়ার্ক যা থামানো প্রায় অসম্ভব। এপ্রিলেই মার্কিন ট্রেজারি কয়েকটি চীনা কোম্পানিকে নিষিদ্ধ করেছিল ইরানকে রাসায়নিক সরবরাহের অভিযোগে, কিন্তু পশ্চিমা মিডিয়ায় খবরটাও তেমন আলোচনায় আসেনি, যেন পর্দার আড়ালে চলতে থাকা এক গোপন নাটক। আজকে চীন শুধু অর্থনৈতিক বিনিয়োগ করছে না, ঢুকে পড়েছে ইরানের ভেতরে। দ্রুতগামী রেল থেকে ডিজিটাল ডেটা সেন্টার, সব জায়গায় চীনের ছাপ। হুয়াওয়ে এখন ইরানের রাষ্ট্রীয় অবকাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত। পশ্চিমা জোটের বাইরে দাঁড়িয়ে এক দৈত্য ইরানের বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে। ইরান জানে যতই ক্ষেপণাস্ত্র হারাক, যতই ভান্ডার ভেঙে যাক, চীনের প্রযুক্তি পেলে আবার আগুন জ্বলবে আকাশে। কিন্তু এখানে আরেক টুইস্ট, চীন একই সাথে সৌদি আরব আর উপসাগরীয় দেশগুলোর সাথেও ঘনিষ্ঠ, যাদের কাছে একসময় ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, আজ তাদের প্রতিদ্বন্দ্বী ইরানকেও শক্ত করছে। এ যেন এক দ্বিমুখী খেলা। বেইজিং বলে নিরপেক্ষ, কিন্তু বাস্তবতা দেখায় তারা আগুন জ্বালাচ্ছে দুই দিকেই। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি উঠবে ধোঁয়া? ইরানের হাতে আসবে নতুন ক্ষেপণাস্ত্র, আরো উন্নত, আরো ভয়ঙ্কর। ইসরায়েল আর আমেরিকা যখন ভেবেছে প্রতিরোধের শূন্যতা তৈরি হয়েছে, তখনই তেহরান দেখাচ্ছে নতুন পথ। ছাই থেকে উঠে দাঁড়ানো ফিনিক্সের মতো ইরান আবার তৈরি করছে আগুনের ডানা। একটি ছবির মতো ভেসে উঠছে অপারেটর রিপোর্ট। বিমান বাহিনীর কমান্ডারের ডেস্কে, ফ্লাইট ইঞ্জিনিয়ারের হাতে, টেকনিক্যাল স্টাফের কম্পিউটারে, আর শত শনাক্তকরণ ও নির্দেশনার জন্য দায়ী গুরুত্বপূর্ণ রাডারগুলোর সামনে। শুধু রিপোর্টই নয়, সেখানে রয়েছে নির্দেশিকা ডিভাইসে সম্পূর্ণ বিবরণ, যেন কোনো সিনেমার দৃশ্য, কিন্তু বাস্তবে এটি এক বিশাল নিরাপত্তা লঙ্ঘন। ইসরায়েল ভেবেছিল তার সামরিক গোপনীয়তা লোহার দেয়ালে বাঁধা, কিন্তু তেহরানের ছুরি সেই দেয়াল ভেদ করে ঢুকে গেল সরাসরি হৃদয়ে। ইরানের প্রতিশোধের নাটকীয় অধ্যায়। যুদ্ধ বিমান চালকদের নাম ফাঁস করার পর এবার ইরান নতুন খেলা খেলল। জুন মাসের 12 দিনের যুদ্ধে সক্রিয় ইসরায়েলি ড্রোন অপারেটরদের পরিচয় প্রকাশ করে দিল তেহরান। তালিকাটি ছিল যেন মৃত্যুর ছায়া। নাম, ঠিকানা, ফোন নম্বর, সামরিক ইউনিট, কিছুই বাদ যায়নি। আরো ভয়ঙ্কর ব্যাপার, ইরান সেখানে যোগ করেছে তাদের পরিবারের তথ্য। শুধু অপারেটর নয়, তাদের প্রিয়জনের নিরাপত্তাও এখন প্রশ্নের মুখে। বার্তাটা স্পষ্ট, কেউ নিরাপদ নয়। মোবাইল ফোনের মৃত্যুর বার্তা। ইরানি কর্মকর্তারা জানালেন ওই ড্রোন অপারেটরদের মোবাইল ফোনেই পাঠানো হয়েছে বার্তা। সেই বার্তায় ছিল রক্ত ঠান্ডা করে দেওয়ার মতো সতর্কতা। হয় ইরানের সাথে সহযোগিতা করো, নয়তো তোমাদের মৃত্যু নিশ্চিত। একই সাথে ইরান দাবি করেছে তাদের হাতে আছে ইসরায়েলি ঘাঁটির তথ্য, যেখানে মারণ ড্রোন রাখা আছে। শুধু দাবি নয়, তেহরান জানিয়েছে জুনের সংঘাতে এই ঘাঁটির কিছু ইতিমধ্যেই ছিল ইরানের টার্গেটে। পুরনো অধ্যায়ের ধারাবাহিকতা। এই প্রকাশন এসেছে 1 মাস পর। তখনও ইরান ইসরায়েলি যুদ্ধ বিমান চালকদের হিট লিস্ট প্রকাশ করেছিল। সেখানে ছিল পাইলটদের নাম, ফোন নম্বর, ঠিকানা, এমনকি ব্যক্তিগত জীবন সম্পর্কিত তথ্য। 13 জুন ইসরায়েল শুরু করেছিল তাদের অপারেশন রাইজিং লায়ন। ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ হয়, নিহত হন শীর্ষ সামরিক নেতৃত্ব এবং পারমাণবিক বিজ্ঞানীরা। ইরানের জন্য সেটা ছিল অপমান, ছিল রক্তের দাগ। কেউ ভেবেছিল ইরান কাঁদবে, কিন্তু ইরান হাসলো দাঁত বের করে আর ছুঁড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝড়। 12 দিনের আগুন ও ইরানের শোক। যুদ্ধের ময়দানে ইরান ইসরায়েলের দিকে ছুড়ল একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেই আঘাতে কেঁপে উঠল দখলদার রাষ্ট্রের শহরগুলো। তবুও থেমে থাকেনি লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ঝাঁপিয়ে পড়ল, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা বোমা মেরে গুঁড়িয়ে দিল। কিন্তু তেহরান থামেনি। তাদের বার্তায় ছিল এক অটল বিশ্বাস, আমাদের ভাঙা যাবে না। আগুনে পুড়লেও আমরা ছাই থেকে আবার জেগে উঠব।
অবশেষে 24 জুন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ টানাটানির পর নেমে আসে নীরবতা। তবুও ইরানের নীরবতার ভেতরে বাঁচতে থাকে এক অদৃশ্য সঙ্গী। ইসরায়েল, তোমার প্রতিটি আকাশ আমাদের চোখে ধরা, তোমার প্রতিটি অপারেটর আমাদের তালিকায় বন্দী। আমরা হারি না, আমরা থামি না। এভাবেই ইরান আবার প্রমাণ করল শুধু ক্ষেপণাস্ত্র নয়, তথ্যযুদ্ধেও তারা শত্রুর হৃদয়ে ছুরির মতো আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ধ্বনিত হলো বজ্রধ্বনি। ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরেই ইরান নামল নতুন সামরিক মহড়ায়। নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 1404। গালফ অফ ওমান এবং উত্তর ভারত মহাসাগরে শুরু হওয়া এই মহড়ায় আগুনের ঝলকানি, বিস্ফোরণ আর গর্জনের মধ্যে দিয়ে যেন ইরান ঘোষণা দিল, আমরা আছি, আমরা প্রস্তুত। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনা আর প্রতিরক্ষা ব্যবস্থা। অনেকেই ভেবেছিল তেহরানের শক্তি ভেঙে পড়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী, ইরান সবসময় ভস্ম থেকে জেগে ওঠে নতুন শক্তি নিয়ে। আর তাই যুদ্ধোত্তর নীরবতার বদলে এবার দেখা গেল সমুদ্র আর আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মহড়ায় অংশ নেওয়া যুদ্ধ জাহাজগুলো থেকে একযোগে ছোড়া হয়েছে ক্রুজ মিসাইল। ড্রোন উড়েছে আকাশে, টহল দিয়েছে সমুদ্রে, আর নিশানা করেছে পানির ভেতর লুকিয়ে থাকা কাল্পনিক শত্রু জাহাজকে। প্রধান আকর্ষণ ছিল ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। কাদের মাঝারি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল বা সমুদ্র থেকে ছোড়া যায়, উচ্চ ধ্বংস ক্ষমতা ও নিশানা নিখুঁততায় ভরপুর। গাদি দীর্ঘ পাল্লার রাডার এড়াতে সক্ষম ভয়ঙ্কর এক জাহাজ বিধ্বংসী মিসাইল। নাসির দ্রুত আঘাত হানতে সক্ষম শক্তিশালী সমুদ্র ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে নিক্ষেপ করে সমুদ্রের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। বিশ্লেষকদের ভাষায় এটি শুধু মহড়া নয়, বরং যুদ্ধোত্তর সময়ের এক শক্তিশালী বার্তা। প্রায় 18,000 সদস্য নিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি বান্দার আব্বাসে। এখান থেকেই তারা কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত টহল দেয়। তবে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর মতো কৌশলগত অঞ্চল নিয়ন্ত্রণ করে ইসলামী রিভলিউশনারি গার্ড। পশ্চিমা জাহাজ আটকানো, মার্কিন নৌবাহিনীকে চাপে ফেলা, এসব কৌশলে এই বাহিনী জুড়ি মেলা ভার। মহড়ার সময় ব্যবহার করা হয়েছে শুধু ক্ষেপণাস্ত্র নয়, ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে মহড়ার প্রাক্কালে ঘোষণা দেন, আমাদের সেনারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রে সজ্জিত, যে কোনো শত্রু যদি এগিয়ে আসে আমরা প্রস্তুত। ইরানের এই মহড়া তাই কেবল সামরিক অনুশীলন নয়, বরং এক সুস্পষ্ট বার্তা। ইসরায়েল বা আমেরিকা কেউই যদি আঘাত হানতে চায়, তেহরান চুপ থাকবে না। গালফ অফ ওমান থেকে ভারত মহাসাগর পর্যন্ত এখন প্রতিধ্বনিত হচ্ছে একটাই স্লোগান, ইরান প্রস্তুত, ইরান অপ্রতিরোধ্য। নিষেধাজ্ঞার শেকল ভেঙেছে ইরান, আমেরিকার ব্যর্থতা, তেহরানের জয়। আকাশে কালো মেঘ, দিগন্ত জোড়া উত্তেজনা। ওয়াশিংটন ভেবেছিল শ্বাসরোধী নিষেধাজ্ঞার চাপেই ইরান হাঁটু গেড়ে বসবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। ইরান ভাঙেনি, বরং ইস্পাতের মতো শক্ত হয়েছে। একথা স্বীকার করতে বাধ্য হয়েছে মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স নিজেই। সর্বোচ্চ চাপ, সর্বোচ্চ ব্যর্থতা। 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে সরে এসে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল সর্বোচ্চ চাপ নীতি। ধারণা ছিল অর্থনীতি ধসে পড়বে, তেহরান আবার আলোচনার টেবিলে ফিরবে। কিন্তু ইতিহাস অন্য কথা বলল। ধৈর্য আর প্রতিরোধের কৌশল নিয়ে ইরান অর্থনীতিকে টিকিয়ে রাখলো, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিল, আর আঞ্চলিক নেটওয়ার্ককে আরও সক্রিয় করল। অর্থাৎ যেখানে ওয়াশিংটন আত্মসমর্পণ আশা করেছিল, সেখানে জন্ম নিল আরও শক্তিশালী প্রতিরোধ। আগুনে ঝলসে ওঠা প্রতিরোধ। ফরেন অ্যাফেয়ার্স জানায়, JCPOA ভেঙে ফেলার পর ইরানের পারমাণবিক কার্যক্রম থামেনি, বরং আরও গতি পেয়েছে। ইরাক, সিরিয়া, ইয়েমেন সর্বত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো মার্কিন ও মিত্র স্বার্থে আগুন জ্বালিয়েছে। সৌদি আরবের বাকিক তেল স্থাপনায় হামলা, কিংবা রিয়াদ ও আবুধাবির দিকে ছোড়া ইয়েমেনি ক্ষেপণাস্ত্র, সবই ছিল ইরানের প্রভাব বিস্তারের প্রতিচ্ছবি।
ওয়াশিংটনের আঁকা মানচিত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সোলাইমানির রত আমেরিকার দুর্বলতা। 2020 সালের জানুয়ারি মার্কিন ড্রোন মিসাইল কেড়ে নেয় আইআরজিসির কিংবদন্তি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির জীবন। ভেবেছিল ইরান ভেঙে পড়বে, কিন্তু সেই মৃত্যুই যেন প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল। কয়েকদিন পর ইরাকের আইন আল আসাদ মার্কিন ঘাঁটিতে বৃষ্টির মতো নেমে এলো ইরানের ক্ষেপণাস্ত্র। সেই মুহূর্তে গোটা বিশ্ব দেখল আমেরিকাও আঘাতের সামনে দুর্বল। ফরেন অ্যাফেয়ার্স আরও লিখেছে, JCPOA থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া ইরানকে একটি শিক্ষা দিয়েছে। আমেরিকার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। আজকের প্রশাসন যা বলবে আগামীকাল সেটি বাতিল করবে। তাই তেহরান বুঝে নিয়েছে স্থায়ী সমাধান চুক্তিতে নয়, বরং শক্তিতে। ফলাফল, ইরান তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচিকে এমন জায়গায় নিয়ে গেছে যা আজ বিশ্বের শীর্ষ পর্যায়ে। ড্রোন ইরানের নতুন হাতিয়ার, কখনো অবহেলিত, আজ বিশ্ব জুড়ে আলোচিত ইরানি ড্রোন। সস্তা অথচ কার্যকর, এমন এক যুদ্ধাস্ত্র যা আকাশে আমেরিকান প্রযুক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। ফরেন অ্যাফেয়ার্স লিখেছে, এখন ইরানি ড্রোন বিশ্বের সবচেয়ে কার্যকর অস্ত্রগুলোর একটি স্পষ্ট বার্তা। নিষেধাজ্ঞা দিয়ে এই প্রযুক্তি থামানো যায়নি। ওয়াশিংটনের নীতি ছিল ইরানকে কোণঠাসা করা। বাস্তবে যা ঘটল তা হলো ইরান আরো শক্তিশালী, আরো প্রভাবশালী, আরো ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমি থেকে বৈশ্বিক অঙ্গন পর্যন্ত আজ স্পষ্ট, শুধু চাপ আর নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে থামানো যাবে না, বরং প্রতিটি শেকল, প্রতিটি নিষেধাজ্ঞা ভেঙে ইরান প্রমাণ করছে প্রতিরোধী তার অস্ত্র, শক্তি তার উত্তর। পশ্চিম এশিয়ার আকাশে অশান্তি আবারও ঘনাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের পরাশক্তি চীনের দিকে নজর দিয়েছে, আর বেইজিং সরাসরি তেহরানের মিসাইল ভান্ডার পুনর্গঠনে সাহায্যের হাত বাড়িয়েছে। শুধু পুনর্গঠন নয়, চীনের পদক্ষেপ ইরানের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করছে। তেল আবিবের জন্য এটি গভীর উদ্বেগের কারণ। গত বছর 12 দিনের যুদ্ধ ইরান ইসরায়েলের মধ্যে একটি রণকাহিনী হিসেবে ইতিহাসে নাম লেখায়। সে সময় ইরানি মিসাইলের তাণ্ডব ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। পশ্চিমা গণমাধ্যমে পুরো ছবি প্রকাশ পায়নি, কারণ ইসরায়েল কঠোর সেন্সরশিপ চালাচ্ছে। তবে এখন দেখা যাচ্ছে চীন সে সময়ে ইরানের পাশে ছিল। বেইজিং মিসাইল সরবরাহ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়ে তেহরানের ক্ষমতা পুনর্গঠনে সরাসরি সাহায্য করেছে। ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্টভাবে উদ্বিগ্ন। তাদের মতে চীনের এই পদক্ষেপ শুধু মিসাইল পুনঃসংরক্ষণ নয়, বরং ইরানের সামরিক শক্তি দ্রুত সম্প্রসারণের প্রমাণ। চীনের সমর্থন ইরানের মিসাইল ভান্ডারকে আরও শক্তিশালী করছে। এটা আমাদের অস্তিত্বের জন্য হুমকি, জানিয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত। চীনের এই সহযোগিতা পশ্চিমাদের ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করছে। তারা শুধু সরঞ্জাম সরবরাহ করছে না, বরং ইরানের পুনর্গঠিত প্রতিরক্ষা ক্ষমতাকে একটি বাস্তব বিপদ হিসেবে দাঁড় করাচ্ছে। 12 দিনের যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে ইরানি মিসাইলের শক্তি এখন আরও ঘনিষ্ঠভাবে প্রশিক্ষিত, পুনর্গঠিত এবং চীনের প্রযুক্তি সমর্থিত। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিশ্চয়তা পাননি যে চীন ইরানকে পরবর্তী যুদ্ধের জন্য সরাসরি মিসাইল সরবরাহ করবে, কিন্তু বেইজিং এর সামরিক কৌশল স্পষ্ট। চীনের এই সমর্থন কেবল প্রতিরক্ষা নয়, বরং একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা। ইরান ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতা পশ্চিমাদের জন্য নতুন রণকৌশল তৈরি করেছে। ইরানের শক্তি এখানে স্পষ্ট। 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইল আকাশ থেকে ভূমি লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করেছে। চীনের সমর্থনে এখন এই ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। মিসাইল পুনর্গঠন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি সবই ইরানকে প্রথম যুদ্ধের তুলনায় অনেক বেশি প্রাণঘাতী করে তুলেছে। ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, পরবর্তী যুদ্ধ প্রথমটির চেয়ে কঠোর এবং প্রাণঘাতী হবে। পশ্চিমা গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইউরোপীয়রা তেহরান ও বেইজিং এর ঘনিষ্ঠ সহযোগিতা পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতি থাকলেও আকাশে ঝড়ের পূর্বাভাস স্পষ্ট। ইরান ও চীনের এই নতুন যৌথ উদ্যোগ কেবল সামরিক শক্তি বৃদ্ধি করছে না, বরং প্রতিরক্ষা কৌশলকে আরও সমন্বিত ও প্রযুক্তি নির্ভর করেছে। চীনের সমর্থন ইরানের সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নাটকীয় পরিবর্তন আনে। পশ্চিমারা সতর্ক, চীনের এই পদক্ষেপ ভবিষ্যতের সংঘাতকে আরও জটিল করে তুলছে। আকাশে অশান্তি, মিসাইলের ছোঁয়া এবং পূর্বাভাসের ছায়া সব মিলিয়ে ইরান চীন জোট বিশ্বকে একটি নতুন রণকৌশল দেখাচ্ছে। যে কোনো মুহূর্তে দ্বিপাক্ষিক সংঘাতের আগুন ছড়িয়ে পড়তে পারে। পশ্চিম এশিয়ার আকাশে এখন শুধু যুদ্ধ নয়, উত্তেজনা, শক্তি এবং কৌশলের নাটক চলছে, যা সিনেমার মতো প্রতিটি মুহূর্তে নাটকীয় টুইস্ট।
পশ্চিম এশিয়ার আকাশে অশান্তির কালো মেঘ এখনো কাটছে না, শান্তির কোনো নিদর্শন নেই। একদিকে গাজায় সামরিক যুদ্ধবিরতি হয়েছে, অন্যদিকে তেহরান তেল আবিবে যে কোনো মুহূর্তে নতুন সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে। মধ্যস্থতাকারীদের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। এ খবর সোমবার প্রকাশ করেছে রয়টার্স ও এএফপি। তবে এই সম্মতি পশ্চিম এশিয়ায় শান্তি বয়ে আনবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বর্তমানে যা চলছে তা শুধুই সাময়িক সংঘর্ষ বিরতি। যে কোনো মুহূর্তে ইসরায়েল আবার আক্রমণ শুরু করতে পারে। আমরা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের শক্তি এই কথায় স্পষ্ট, শুধুমাত্র ঘোষণা নয়, তারা কার্যত প্রস্তুত। গত জুনে দুই দেশ 12 দিন ধরে পাল্টাপাল্টে হামলায় লিপ্ত ছিল। ইসরায়েলের আঘাতে ইরানের পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষ। হাজারেরও বেশি প্রাণ হারায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তা সাময়িকভাবে থামানো যায়। এবার হুঁশিয়ারি আরো স্পষ্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রুহিম সাফাভি সোমবার সংবাদ মাধ্যমকে জানালেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা পরিকল্পনা তৈরি করছি। যে কোনো পরিস্থিতিতে আমরা শক্ত হয়ে থাকতে চাই। ইরানের কৌশল এবং ক্ষমতা চোখে পড়ার মতো। শুধু আক্রমণে নয়, প্রতিরক্ষার প্রস্তুতি সম্পূর্ণ। তারা জানে পশ্চিমা হুমকি কখনোই শূন্যে থাকে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি দিয়েছে, যদি ইরান তাদের পরমাণু কার্যক্রম পুনরায় চালু করে, তারা আবার হামলা করবে। ইরান যে একমাত্র দেশ যার ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করা সম্ভব, অথচ তারা এখনো পরমাণু অস্ত্র তৈরি করছে না। 2015 সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তারা 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। যুদ্ধ শুরু করতে হলে 90% প্রয়োজন। এই ভারসাম্য ইরানের কৌশলকে আরো ভিন্ন মাত্রা দিয়েছে। হুমকি দিয়ে বলছে, আমরা চাইলে পুরো বিশ্বকে দেখাতে পারি আমরা কত দূর যেতে পারি। গাজায় সাময়িক শান্তি থাকলেও তেহরান তেল আবিবের সংঘর্ষ যে শেষ হয়ে গেছে তা ভাবা মুশকিল। ইরানের শক্তি, অভিজ্ঞতা ও কৌশল একদিকে যেমন হুমকি, অন্যদিকে বিশ্বকে সতর্ক করে যুদ্ধবিরতি সবসময়ই ভুল। পশ্চিম এশিয়ার আকাশে এখন শান্তি নেই, শুধু উত্তেজনার নাটক। যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারে। হামাস, ইরান এবং ইসরায়েল তাদের শক্তি, প্রস্তুতি ও হুঁশিয়ারি তৈরি করছে এমন এক পরিস্থিতি যা সিনেমার মতো উত্তেজনা নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে রেখেছে। আকাশে যেন ঝুলছে আগুন। মধ্যপ্রাচ্যের বুকে বাতাস ভারী, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে নতুন এক যুদ্ধ। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি শক্তি সঞ্চয় করে তবে এক মুহূর্ত দেরি না করে তারা আবারও হামলা চালাবে। শুরুতেই প্রশ্ন, এই হুমকি কি ইরানকে থামাতে পারবে নাকি আগুনে ঘি ঢালবে? গত জুনে ভয়াবহ 12 দিনের সংঘাতে মুখোমুখি হয়েছিল দুই দেশ। ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান আর গোপন অভিযান। তখনও ভেবেছিল বিশ্ব এই বুঝি যুদ্ধ থামলো, কিন্তু বাস্তবতা বলছে ওটা ছিল শুধু একটুখানি বিরতি। নতুন ঝড় আসছে সামনে। ইসরায়েলের দাবি, জামির গর্ব করে বলেছেন, জুনে তারা যে হামলা চালিয়েছিল সেটি ছিল রাষ্ট্র রক্ষার অপরিহার্য পদক্ষেপ। 13 জনের সেই গোপন অভিযানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও রাজনৈতিক নেতারা ছিলেন নিশানায়। ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ও একাধিক পারমাণবিক স্থাপনা। সেটা শুধু হামলা নয়, ছিল গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট নজরদারি ও সাইবার আক্রমণের এক যৌথ প্রদর্শনী। ইসরায়েলের বার্তা স্পষ্ট, ইরান যদি আবারও শক্তি অর্জন করে তবে তারা দ্বিধাহীনভাবে আবারও আঘাত হানবে। ইরানের জবাব, কিন্তু ইরান ভেঙে পড়েনি। তেহরান বলছে তারা শত্রুর শহর আর ঘাঁটিতে এমন আঘাত হেনেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা উন্মোচন করেছে। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহুবার বলেছেন, ইসরায়েল এক ক্যান্সারের টিউমার, একদিন তা মুছে যাবে। ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা আবারও পুরো গতিতে চলছে। ড্রোন উৎপাদনও বাড়ানো হয়েছে বহু গুণে। অর্থাৎ ইরান শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণেও পুরোপুরি প্রস্তুত। টুইস্ট,
একা নয় ইরান। যদি নতুন যুদ্ধ শুরু হয়, ইরান একা থাকবে না। হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরাকের শিয়া মিলিশিয়ারা সক্রিয় হয়ে উঠবে। সেই সঙ্গে লেবানন, সিরিয়া আর লোহিত সাগরও পরিণত হতে পারে যুদ্ধক্ষেত্রে। আর তখন শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্য বানাতে পারে তেহরান। অর্থাৎ যুদ্ধ যদি ফের শুরু হয়, তা শুধু সীমান্তের লড়াই হবে না, বরং পুরো অঞ্চলকে কাঁপিয়ে দেবে। এই আগুন যদি ছড়িয়ে পড়ে, তার প্রভাব থেমে থাকবে না মধ্যপ্রাচ্যে। তেলের বাজারে ধাক্কা, আন্তর্জাতিক বাণিজ্যে বিপর্যয় আর নতুন মেরুকরণে জড়িয়ে পড়তে পারে পুরো বিশ্ব। অর্থাৎ আগুন জ্বললে তা শুধু তেল আবিব বা তেহরানের নয়, ছুঁয়ে যাবে লন্ডন, ওয়াশিংটন থেকে ঢাকা পর্যন্ত। ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যের শান্তি কখনো স্থায়ী হয়নি। সামান্য উস্কানি যথেষ্ট, আর যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। ইসরায়েল শক্তিশালী, পেছনে রয়েছে আমেরিকা, কিন্তু ইরান ছেড়ে কথা বলে না। ক্ষেপণাস্ত্র, ড্রোন, আঞ্চলিক মিত্র আর লৌহ কঠিন সংকল্প নিয়ে তেহরানও প্রস্তুত। যুদ্ধ যদি শুরু হয়, তা হবে আগের চেয়েও বহুমাত্রিক, আরো জটিল, আরো নির্মম। প্রশ্ন শুধু একটাই, কে আগে ট্রিগার টিপবে?